হ্যালো এভরিওয়ান, ইতি জাপান আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। আগের ভিডিওতে আমরা প্লেনের মধ্যে ঢুকেই ওখানে হচ্ছে কি পার্ট 1টা করেছিলাম এবং তারপরে থেকে আমরা কি করলাম না করলাম আজকে দেখুন। হোটেলের ভাড়া কত ছিল, প্লেনের ভাড়া কত ছিল, সব ডিটেলসে বলবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে জাপানে এক রাত হোটেলের খরচ কেমন এবং এখান থেকে মানে হামামাৎসু থেকে ওকিনাওয়ার প্লেন খরচ কত পড়লো, সব কিছু আজকের ডিটেলসে বলবো, সেই জন্য করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমরা অলরেডি প্লেনে উঠেছি, প্লেন ছেড়েও দিয়েছে, আর এদিকে প্লেন ছাড়ার সাথে সাথে সবাই একদম সুন্দরভাবে নিস্তব্ধভাবে সুন্দরভাবে বসে আছে সিট বেল্ট দিয়ে। আর এদিকে হচ্ছে কি ম্যাডামরা এসছেন ওগুলো সুন্দরভাবে বন্ধ করার জন্য, কারণ হচ্ছে কি যাতে ব্যাগগুলো খুলে পড়ে না যায় সেই জন্য করে। তো আমরা দেখতে দেখতে পৌঁছেও গিয়েছি। আমাদের ফ্লাইট ছিল 2 ঘন্টার ফ্লাইট ছিল, মানে হচ্ছে কি আমরা হচ্ছে কি ওসাকা থেকে প্লেনে ধরেছি আর আমরা গিয়েছি ওকিনাওয়াতে 2 ঘন্টা সময় লেগেছে। তো আমরা অলরেডি পৌঁছে গিয়েছি, আমার ছেলে, হাজব্যান্ড এবং মাইলা, মারলান, ওর বাবা মা মানে আমাদের আঙ্কেল আন্টি, এবং আমরা সবাই একসঙ্গে খুব এনজয় করব। আজকে দেখা যাক, আমরা পৌঁছে গেছি। আর এটা হচ্ছে কি আমার ছেলের বেবি কার ছিল, বেবি কারটা হচ্ছে কি আমাদের সঙ্গে আনতে দেয়নি, ওরা আলাদাভাবে পাঠিয়েছিল, সেই জন্য করে বেবি কারের অপেক্ষায় ছিল। ওদিকে আমার ছেলে অপেক্ষা করছে যাতে বেবি কারটাকে ও পিক আপ করে নিতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে কি ওইটা প্রথম এসছে, বেবি কারটা প্রথম এসছে, তারপরে সবার লাগেজ এসছে। তো আমার ছেলে পিক আপ করে নিল বেবি কারটা। আর এদিকে হচ্ছে কি আমরা অলরেডি পৌঁছে গেছি, এটা হচ্ছে কি ইশিগাকি কেনে আমরা অলরেডি পৌঁছে গেছি। আমরা অ্যারাইভসের ওখানে অপেক্ষা করছি, আর আমার হাজব্যান্ড আর মারলান গিয়েছে গাড়ি রেন্ট করতে, কারণ হচ্ছে কি আমরা এখানে গাড়ি রেন্ট করব। আর রেন্টে কত পড়লো, সে একটা করে গাড়ি 2 দিনের জন্য 10,000 ইয়েন নিয়েছে, যেটা আমাদের ইন্ডিয়ান রুপিসে 5,000 ইয়েন। তো অলরেডি সামনে যে গাড়িটা যাচ্ছে ওটা মারলান চালাচ্ছে, আর পিছনে আমার হাজব্যান্ড চালাচ্ছে, আর আমি ভিডিও করছি। তো আর রাস্তাগুলো এরকম ছিল, রাস্তা দিকে চলার সময় মনে হচ্ছিল যেন আমি ইন্ডিয়াতে পৌঁছে গিয়েছি, কারণ এখানকার আবহাওয়াটা এতটা গরম, এতটা উষ্ণ গরম, ভালো লাগছিল। আর দেখে রাস্তাগুলো মনে হচ্ছে যেন আমি এখান থেকে বাড়িপুরের রাস্তা দিয়ে যাচ্ছি, এরকম মনে হচ্ছে, মানে আমাদের ওখানকার জায়গায়। তো আমরা অলরেডি হোটেলে পৌঁছে গিয়েছি, আর এত সুন্দর একটা হোটেল, এত সুন্দর, আমি তো এত আনন্দ পাচ্ছিলাম কি বলি, যেন আমাকে দেখেই মনে হচ্ছে যে আমি কত আনন্দ করছি। এত সফট ছিল, পঞ্জির মতন। তো আমরা এতদিন মানে সারাদিন কষ্ট করার পরে এই যে ঘুমালাম, আর আমার ছেলেটা ঘুমাতে পারছিল না। অ্যাকচুয়ালি না, বাচ্চারা এরকম হয়, বাচ্চারা যেখানে অভ্যাস সেখানে না হলে অন্য কোথাও গেলে তারা ছটপট করে, ঘুমাতে পারে না, তাদের সমস্যা হয়। তো ওর সেটা হচ্ছিল, লাইট অন করছিল, অফ করছিল। আমি বললাম যে এখন ও ঘুমাতে পারছিল না, ওর সমস্যা হচ্ছিল ঘুমাতে। আমার ছেলে, বড় ছেলেটা, আমার হাজব্যান্ড উঠে গিয়েছে অলরেডি, কারণ হচ্ছে কি আমাদের ব্রেকফাস্টের সময় ছিল সকাল 7:30 থেকে 9:30 পর্যন্ত ব্রেকফাস্টের টাইম ছিল। আর বুকিং যখন করেছি তখন ওটা ইনক্লুড ছিল, মানে হোটেলের সঙ্গে ইনক্লুড ছিল, পেইড করতে হয়নি। আর এই দেখুন এত সুন্দর জায়গা, আমরা হোটেলটা ছিলাম, সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে ওদিকে, দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউটা, মানে আমি ভিডিওতে কতটা ক্যাপচার করেছি বোঝাতে পারছি না, বাট ওখান থেকে সত্যি খুব ভালো লাগছিল, দেখে বোঝা যাচ্ছে এই সমুদ্রের ঢেউটা ওদিকে আসছে। ওকিনাওয়াটা হচ্ছে কি মানুষ বিশেষ করে যায় সমুদ্রের জন্য, কারণ ওখানকার ঢেউ, সমুদ্রে যে এতটা সুন্দর একটা, মানে আমরা যেমন দেখি সমুদ্রে কত ভালো, তাই না? আমরা যেমন বকখালিতে যাই এনজয় করার জন্য, দীঘাতে যায়, ঠিক এরকম এখানে লোকে আসে সমুদ্রের জন্য। আর এই দেখুন কত সুন্দর, আজকের বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোতে পারবো না, সেই জন্য করে আজকের বাড়িতে আছি আমরা, মানে হোটেলের মধ্যে আছি, বাইরে বেরোতে পারছি না, এতটা মানে কি বলবো খারাপ দিন যে বৃষ্টি পড়ে গেল হঠাৎ। আর এই দেখুন কত সুন্দর জায়গা একটা, দেখুন এত সুন্দর মানে জায়গা, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এদিক থেকে সমুদ্রের ঢেউটা আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি, এত সুন্দর সমুদ্রের ঢেউ দেখুন। আর এইদিকেও দেখতে দেখতে মানে সময় কেটে যাচ্ছে, ভালোও লাগছে, খুব ভালো লাগছে। আর যেহেতু বৃষ্টির দিনে তো সেই জন্য করে আরও ভালো লাগছে যে সত্যি এত সুন্দর একটা জায়গা। এইবার বলি যে আমাদের প্লেনের কত খরচ পড়েছে, আজকে বলবো যে প্লেনের কত খরচ পড়েছে। আসুন প্লেনের খরচে বলার আগে ব্রেকফাস্ট করে নিই, কারণ হচ্ছে কি খুব খিদেও পেয়েছে এদিকে। আর এরকম মানে অফিসে সবসময় এরকম বসা ছিল, আর এই যে কফি মেশিনটা ছিল ওটা 24 আওয়ার্স ফ্রি ছিল, যে যখন খুশি ঘুম থেকে উঠে এসে কফি খেতে পারবে। ওখানে হচ্ছে দার্জিলিং টি, জাপানিজদের ব্রেকফাস্ট মানে হচ্ছে কি যেটা আসা গোহান বলা হয়, আসা গোহানতে তারা ভাত থেকে শুরু করে, তরকারি থেকে শুরু করে, মিশোশিরো থেকে শুরু করে, মানে স্যুপ থেকে শুরু করে সব কিছু তারা খায়। আর তাদের হচ্ছে কি এটা আসা গোহান। যেমন আমরা বলি যে সকালে উঠে আমরা একটু ব্রেড খাবো, একটু কফি খাবো, একটু চা খাবো, আমাদের সারাদিন চলে যাবে, কিন্তু ওদের কাছে ওটা নয়। ওরা হচ্ছে কি সকালে একদম পুরো ভরা পেটে ভাত খায়,
মানে যা যা যাবতীয় খাবার জিনিস আছে সব খায়, যেমন লাঞ্চ করা হয় ঠিক ওটা হচ্ছে কি ওরা ব্রেকফাস্ট করে। তো এখানে সেরকম ছিল, এখানে ভাত থেকে শুরু করে, স্যুপ থেকে শুরু করে, কারি থেকে শুরু করে, তারপর ডেজার্ট থেকে শুরু করে, জেলি থেকে শুরু করে, এদিকে কত রকমের জুস থেকে শুরু করে, বানানা জুস, রিঙ্গো জুস, এইরকম অনেক কিছু জুস থেকে শুরু করে এখানে সব কিছু আছে, বাচ্চা থেকে বড়দের জন্য সবার জন্য খুব স্পেশাল। তো আমি আর দেরি না করে, আমার খুব খিদে পেয়েছে সেই জন্য করে আমিও জড়সড়ো করে নিয়ে নিলাম। কত সুন্দর দেখুন প্লেটগুলো এবং তার সঙ্গে সাজানো, এই দেখুন। তো আমি ভাবছিলাম আমি ড্রাগন ফ্রুটটা খাবো, কারণ হচ্ছে কি আমি সকালে এত খেতে পারি না, আমি এই ভাতটা এগুলো আমার চলে না, সেজন্য আমি একটু ড্রাগন ফ্রুট নিয়েছি। আর এদিকে একটা ফিশ ফ্রাই আছে, ফিশ ফ্রাইটা নেব, সসেসটা নেব না। আর এদিকে ছিল কতগুলো স্যুপ, যেহেতু আমি অনেক দেরি করে এসেছি, আমি ওদিকে ভিডিও করছিলাম, দেখালাম। তারপরে এদিকে হচ্ছে মিশো শিরোটা শেষ হয়ে গেছে, মানে জাপানিজ যে ট্র্যাডিশনাল স্যুপ, কিন্তু এদিকে আরেকটা ট্যাঙ্কিতে আছে, তো ওটা থেকে আমি নেব। আর আমার মিশো শিরোটা খেতে ভালো লাগে। এদিকে আমাদের আঙ্কেল আন্টি আর আমার ছোট ছেলে বসে পড়েছে, আঙ্কেল আন্টি খাচ্ছে, আমার ছোট ছেলেকে দিয়েছি, ও খেতে পাচ্ছিল না, কারণ হচ্ছে কি বাচ্চারা এরকম, ওরা হচ্ছে কি বাইরে গেলে খেতে চায় না। আমার দুটো ছেলের মধ্যে এই প্রবলেমটা আছে, এরা বাইরে গেলে খেতে চায় না। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে ছেলেকে একটু পড়াচ্ছিলাম ওখানে বসে বসে। আর এই দেখুন, এই যেটা যেখানে মানে এই জিনিসটা দেখার পরে তো আমার এই কলকাতার কথা মনে করিয়ে দেয়, এই এত সুন্দর সুন্দর ফুল, যেগুলো হচ্ছে আমাদের পাড়ার কাকিমারা ভোরবেলা উঠে গিয়ে তোলে আর কি। ছেলে, হাজব্যান্ড আর আমি একটু হাঁটতে চলে এলাম, কারণ ভালো লাগছিল না, বৃষ্টির দিনে তো বাইরে বের হতেও পারিনি, তাও গাড়ি নিয়ে একটু এখানে ওখানে ঘুরেছি, বাট যেহেতু বৃষ্টির দিন তো সেই জন্য করে তো হাঁটতে এলাম, আমরা একটু ঘুরতে এলাম। আর এই দেখুন জায়গাটা, এতক্ষণ আমি উপর থেকে ভিডিও করছিলাম, এবার আমি হাঁটতে হাঁটতে ভিডিও করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হোটেলটা ছিল আমাদের, আর মানে এত সুন্দর জায়গা, এত সুন্দর, আমার তো মনে হচ্ছিল না যে আমি বাড়ি ফিরে যাই, আমার মনে হয় যেন আমি এখানে থেকে যাই। আর যেহেতু ওয়েদারটা আমাদের ওখানকার মতন একদম গরম ওয়েদার, এত ভালো ওয়েদার। আর এই দেখুন কতগুলো হোটেলের সামনেটা আমি দেখাই, যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের সামনেটা দেখাই। এই দেখুন কত সুন্দর কাঁচের ডিজাইন করা, আর এই দেখুন তার উপরে জল, মানে এত সুন্দরভাবে ডিজাইন করেছে। রাত্রেবেলা এই লাইটগুলো জ্বলে, আমি বুঝি না কি করে এই জলের উপরে এই লাইটগুলো জ্বলে, আমি বুঝি না, মনে হয় হয়তো সেন্সার বা হচ্ছে কি কোনো ব্যাটারি লাইট আছে, আমি বুঝি না। তারপর হচ্ছে কি এইরকম গাড়িগুলো ছিল যেগুলো সার্ভিস করে আপনাকে এয়ারপোর্টে নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে, সমুদ্রের কাছে নিয়ে যাবে। এইবার আস্তে আস্তে আমরা মানে আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেলের ভিতরটাই প্রবেশ করছি। এই দেখুন দুদিকে জল জমা ছিল, মনে হয় যেন ঝর্ণার জল, এত সুন্দর পরিষ্কার জল ছিল দুদিকে, খুব সুন্দর। আর ভিতরে বড় 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 করে জলগুলো ফুটছে। তারপরে এই ছিল ভিতরে সুন্দর সুন্দর একটা ঝর্ণা আর বসার সুন্দর একটা জায়গা, আর এখানে বসলে সমুদ্র দেখা যাবে। তারপরে ওখানে ছিল পুল, মানে সুইমিং পুল ছিল, তো সুইমিং পুলটাও দেখা যাবে। কত সুন্দর দেখুন হোটেলটা, মানে এত সুন্দর হোটেল আমি কোনোদিনও দেখিনি। আর এটা এত সুন্দর ছিল দেখতে, মানে টেবিল ছিল, এটা খুব সুন্দর একটা টেবিল ছিল দেখুন আপনারা। আর সামনে ছিল একটা সুইমিং পুল, সুইমিং পুলটা এত সুন্দর, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি ক্যামেরাতে অত সুন্দর ভালো ক্যাপচার করতে পারিনি। বাট এই দেখুন ওই যে সবুজ সবুজ জলগুলো, ওগুলো হচ্ছে কি সুইমিং পুল। আর হোটেলের চারিদিকটা এত সুন্দর ছিল, আমরা এতক্ষণ হাঁটছিলাম, ওই মাঝখানে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে আমি ভিডিও করলাম, যে আপনারা দেখেছেন আগে, মানে এর কিছুক্ষণ আগে যে ভিডিওটা করলাম ওটা হচ্ছে কি হাঁটতে হাঁটতে আমরা ওই মাঝখান থেকে যাচ্ছিলাম। আর এই যে সুইমিং পুলটা আছে তার অপোজিট সাইডে বড় একটা সমুদ্র আছে, আর সেই সমুদ্র উফ কি দারুণ, মানে আর এই দেখুন আমার এটা ভীষণ ভালো লেগেছে আমার। ওসাকা থেকে ওকিনাওয়ার প্লেন খরচ ছিল পার পার্সন 10,000 ইয়েন, যেটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়ান রুপিসে 5,000 টাকা, 5,000 5,500 টাকা পার পার্সন পার হেড। তো আমার ছেলে যেহেতু 3 বছরের উপরে, সেই জন্য ওর ফুল ভাড়া দিতে হয়েছে। তো আমাদের ইন্ডিয়ান রুপিসে মানে আমাদের টোটাল হচ্ছে কি মানে 40,000 ইয়েন, যেটা আমাদের ইন্ডিয়ান রুপিসে মানে 20 বা 25,000 টাকার মতন খরচ হয়েছে প্লেনে। পার হেড 10,000 ইয়েন, যেটা ইন্ডিয়ান রুপিসে 5,000 থেকে 5,500 টাকা। অনেক কম দামে আমরা পেয়েছিলাম বলে এটা আমরা বুকিং করেছিলাম, অনেক 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 কম দাম, মানে 10,000 ইয়েন সত্যি বলতে গেলে অনেক কম দাম, আমাদের ইন্ডিয়ান রুপিসে 5,000 টাকায় সত্যি অনেক কম দাম। তো আমরা কম দামে পেয়েছিলাম বলে আমরা নিয়েছি। এইবার নেক্সট ভিডিওতে আমি বলবো যে আমাদের হোটেল ভাড়া কত নিয়েছিল, আপনারা শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। সেই জন্য করে আপনাদেরকে নেক্সট ভিডিও দেখতে হবে, তাহলে নেক্সট ভিডিওতে আমি বলবো যে আমাদের হোটেল ভাড়া কত ছিল। এই দেখুন আমাদের হোটেলটা আমি দূর থেকে ভিডিও করেছি, এই হোটেলে আমরা ছিলাম। তো কেমন হলো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এই দেখুন এই সেই ফুল যেটা আমাদের ওখানে আছে, তো এত সুন্দর ফুল দেখে আমি ভাবলাম যে আমি ইন্ডিয়াতেই আছি, আমার মনে হচ্ছিল যে আমি ফিলিং করছিলাম যে আমি ইন্ডিয়াতে আছি আর কি।
কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হোটেল ভাড়া জানতে হলে পরের ভিডিওটা কিন্তু দেখতে হবে। পরের ভিডিও দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা হোটেলে কত টাকা ভাড়া দিয়েছিলাম আর কদিন ছিলাম। পরের ভিডিওতে আমি পরিষ্কারে বলবো। আমার ছোট ছেলে দেখুন ওখানে দাঁড়িয়ে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর একদম কেউ মন খারাপ করবেন না, কিন্তু সবার বলে দেবো আমি পরের ভিডিওতে হোটেল ভাড়া কত ছিল। টাটা, বাই বাই।